নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের হাই নিউজের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই হাই টক নিয়ে চলে এসেছি। আজ সারাদিন ধরে বাজেট বক্তৃতার দিকেই নজর ছিল মানুষের, সকাল থেকেই সেই দিকেই আমরাও নজর রেখেছিলাম এবং সেখানে নির্মলা সীতারামন অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে আজকে ইন্টারিম বাজেট পেশ করলেন, সেই অন্তর্বর্তী বাজেটে বিরোধীরা বলছেন দিশা দেখা যায়নি, কিন্তু একটি দিশা, সুস্পষ্ট দিশা দেখা গিয়েছে, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং অত্যন্ত সুস্পষ্ট বাজেট এরকমটাই তিনি বলেছেন। যদিও এটি ভোট অন অ্যাকাউন্ট, সামান্য কয়েকটি মাসের জন্য এই ভোট অন অ্যাকাউন্টটি বৈধ থাকবে। তারপর জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে পরবর্তী সরকার। নতুন সরকারের সেই পূর্ণাঙ্গ বাজেট নির্মলা সীতারামন কি পেশ করবেন, সেটা অবশ্য এখন সময় বলবে, তার উত্তর সময় দেবে। কিন্তু এই বাজেট ছাড়াও আরও অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে চারপাশে। সেই সমস্ত ঘটনাগুলোর দিকে একটুখানি নজর রাখা প্রয়োজন। যেমন ধরুন, হেমন্ত সোরেন গতকাল গ্রেপ্তার হয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবার পরেই তিনি গ্রেপ্তারও হয়েছেন এবং ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাকে গ্রেপ্তার করেছে আর্থিক দুর্নীতি মামলায়। এবার তিনি যে তার গ্রেপ্তারি, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুভ করেছেন এবং সুপ্রিম কোর্টে এই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে মুভ করেছেন তার আইনজীবীদের মাধ্যমে। আজকে সুপ্রিম কোর্টে সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। এরপর শুনানি কবে হয় সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। এই সঙ্গে সঙ্গে আরও একটি ঘটনা ঘটে গিয়েছে। একদিকে যখন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে হবে এখন, কারণ নতুন মুখ্যমন্ত্রী কে হবেন সেদিকে তো আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে। হয়তো চম্পাই সোরেনই হবেন, কারণ তাকে রাজ্যপাল ডেকে পাঠিয়েছিলেন এবং তারপর সেখানে গিয়ে তিনি কথাবার্তা বলেছেন। তারপর কি হলো সেই সিদ্ধান্তের দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এ রাজ্যেও একটি ঘটনা ঘটে গিয়েছে। না, তেমন বিশাল ঘটনা ঘটে গিয়েছে এমনটা নয়, মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য। শান্তিপুরে আজকে তিনি গিয়েছিলেন এবং প্রশাসনিক সভা থেকে বেশ কয়েকটি উদ্বোধন, বেশ কয়েকটি শিলান্যাস করেছেন এবং সেই সমস্ত করার ফাঁকে, সেই প্রশাসনিক সভা করার ফাঁকে তিনি জনগণের সামনে, সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের সামনে বেশ কিছু বক্তব্যও রেখেছেন। সেই বক্তব্যের মধ্যে রয়েছে এরকমটাই যে তিনি নাম না করেই বলেছেন যে জেলে ভরা হচ্ছে যারা বিরোধী, তাদের উপর আক্রমণ শানানো হচ্ছে এবং আক্রমণ হানছে কেন্দ্রের সরকার। এই ইঙ্গিতটি তিনি করেছেন এবং সেই প্রসঙ্গে বেশ কিছু কথাবার্তাও বলেছেন। যেমন সেই সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে তাকে যদি জেলে পোরা হয় তাহলে তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন। এই কথা যখন বলছেন তখন সেই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। শান্তিপুরে যখন মুখ্যমন্ত্রী, তখন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, সেই জেলায় মানে রাজনৈতিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, সেই জেলায় সফর করছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, অর্থাৎ বলা যেতে পারে ভারত জোড়ো যাত্রা 2.0, সেই যাত্রাটি চলছে ইতিমধ্যেই এবং গত 14ই জানুয়ারি থেকে সেই যাত্রা শুরু হয়েছে। আজকে মুর্শিদাবাদে এসে ধুলিয়ান, জঙ্গিপুর, বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন এবং তাঁর ন্যায়যাত্রা ঘুরেছে। তাঁর সঙ্গে যেমন অধীর রঞ্জন চৌধুরী ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, তেমনি জঙ্গিপুরে তাঁর সঙ্গে গিয়ে দেখা করেছেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষরা। অর্থাৎ কংগ্রেসের এই ডাকসাইটে নেতা, যিনি এই মুহূর্তে ডাকসাইটে নেতা হিসেবে ঘুরে বেড়াচ্ছেন বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে, তার সঙ্গে দেখা করছেন সিপিআইএম নেতৃত্ব এবং তারা মিছিলে হাঁটছেন, এরকমটাও দেখা গেছে। পতাকাও দেখা যাচ্ছে একই সঙ্গে কংগ্রেস এবং সিপিএমের। অর্থাৎ কংগ্রেস এবং সিপিএমের যে সখ্য, সেই সখ্য কিন্তু সামনে আসছে। আর সেই সখ্যকেই আজকে তীর নিক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন তিনি কখনোই সিপিএম হতে পারবেন না। সিপিএম এবং কংগ্রেসের মধ্যে যে বিভেদ, সেই বিভেদটাও তিনি দেখেছেন এবং এটাও তিনি বলেছেন যে কংগ্রেসই জোটটা করতে দেয়নি। আর এই বক্তব্য যখন রাখছেন সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তিনিও এক্স হ্যান্ডলে তোপ দাগছেন কংগ্রেসের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে সিপিএমের আদেখলামও বলেছেন তিনি এই ছবি তোলাটিকে, যে ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঘোরাফেরা করে বেড়াচ্ছে, যেখানে রাহুল গান্ধীর সঙ্গে এই 3 সিপিআইএম নেতা যাদের কথা বললাম, তাদের ছবি এই মুহূর্তে নেট দুনিয়ায় ঘোরাফেরা করে বেড়াচ্ছে। অর্থাৎ জোটের যে রাজনীতি, সেই রাজনীতি যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে এই জোটের অন্যতম শরিক ছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তার নেতা হেমন্ত সোরেন, তার গ্রেপ্তারির বিরুদ্ধেও গলা তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব কিছু মিলিয়ে আজকে আমরা আলোচনা করব, আর এমন একটা সময় আলোচনা করব যে সময়
180টি দেশ করাপশন পারসেপশনস ইন্ডেক্স বা সিপিআই 2023 সালের এই বিশ্ব দুর্নীতি সূচক গত মঙ্গলবার অর্থাৎ গত পরশুদিনই প্রকাশিত হয়েছে এবং সেখানে ভারত 93তম স্থানে রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এই মুহূর্তে ভারত এগিয়ে চলেছে যখন আমরা বলছি, তখন এই বার্তাটিও সামনে আসছে যে দুর্নীতি ভারতে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় রয়েছে। আর ঠিক সেই জায়গায় দুর্নীতির প্রশ্নে তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের দিকেও। তিনি বলছেন তারা বড় চোর। ঠিক সেই বক্তব্যগুলো আমরা শুনবো এবং শোনাবো আমাদের দর্শকদের এবং আমাদের প্যানেলিস্টদের। আমাদের সঙ্গে প্যানেলে যোগ দিয়েছেন যারা, আলোচনায় যোগ দিয়েছেন যারা, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈকত মণ্ডল। স্বাগত জানাই সৈকত আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সুপ্রিয় ঘোষ। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে আরও অতিথি যোগ দেবেন, কিন্তু এই মুহূর্তে আমি একটু আমার দর্শকদের এবং আমার প্যানেলিস্টদেরও, আমাদের আলোচকদেরও একটুখানি শুনিয়ে নেওয়ার চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তৃতার সামান্য কিছু অংশ যেখানে তিনি তোপ দাগছেন একদিকে বিজেপি কেন্দ্রের সরকার, অন্যদিকে সিপিআইএম কংগ্রেসের বিরুদ্ধে। শুনব। একটা জিনিস তো বোঝেন, অনেকে বলে ইলেকশনের সময় মতুয়া। আমি মতুয়া মাকে, বড় মাকে, উনি যখন বেঁচে ছিলেন, আমি যখন চিফ মিনিস্টার ছিলাম না, 15 বছর ধরে বারবার ওনার কাছে ছুটে গেছি। কেউ খবর নিত না তখন। ওনার যত চিকিৎসা আমি নিজের টাকায় করেছি, যাতে কারো কাছ থেকে সাহায্য নিতে না হয়। আজকে বড় বড় কথা। মতুয়া বিকাশ পর্ষদ তৈরি হয়েছে, নমশূদ্র বিকাশ পর্ষদ গঠন করা হয়েছে, মতুয়া বিকাশ পর্ষদকেও 10 কোটি টাকা দেওয়া হয়েছে, নমশূদ্র বিকাশ পর্ষদকেও 5 কোটি টাকা দেওয়া হয়েছে। ঠাকুরনগরে ঠাকুরবাড়ির কাছাকাছি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং এক্সটেনশন কৃষ্ণনগরে হচ্ছে। সংখ্যালঘু ছেলে মেয়েরা 3 কোটির ওপর ঐক্যশ্রী পেয়েছেন। কন্যাশ্রী 95 লক্ষ মেয়েরা তারা কন্যাশ্রী পেয়েছেন। শিক্ষাশ্রীও প্রায় 74 লক্ষের ওপর পেয়েছেন। জয় জহর পেনশন পেয়েছেন, তপশিলি বন্ধু পেনশন পেয়েছেন, বিনা পয়সায় রেশন আমরা দিই। इलेक्शन आगे बीजेपी बोले हम 5 केजी चावल देगा, उसका बाद क्या होगा? जब चुनाव चला जाता है अब भाग जाता है, किसी को कुछ नहीं देता है। लेकिन हम वादा करते हैं तो हम करते हैं। আপনাদের মনে আছে 2001 এর ইলেকশনের আগে কি বলেছিলাম? আমরা জিতলে আমরা লক্ষ্মীর ভান্ডার করব। করেছি কি করিনি? কৃষক বন্ধুদের 10,000 টাকা দেব, করেছি কি করিনি? স্মার্ট কার্ড 10,000 টাকা করে ছাত্রছাত্রীদের জন্য থাকবে, যারা দেশে বিদেশে উচ্চ শিক্ষা করতে পারবে, করেছি কি করিনি? বিনা পয়সায় রেশন দেব বলেছিলাম, দিয়েছি কি দিইনি? আর বিজেপি কি করেছে? নোটবন্দি, গৃহবন্দী, দলিতদের উপর অত্যাচার, তপশিলীদের উপর অত্যাচার, আবার বলে কিনা দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক ভেঙে দেবে। আমি বলি আমার বুকের পাটা থাকতে আমি হাত দিতে দেব না। তার কারণ আমি নবদ্বীপেও হাত দিতে দেব না, শান্তিপুরেও দেব না, চার্চেও দেব না, মন্দিরেও দেব না, মসজিদেও দেব না, গুরুদ্বারাও দেব না, গির্জায়ও দেব না, জায়ের থানেও দেব না, মাঝি থানেও দেব না। রাস্তাঘাট, জল, রেশন, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়লে তাদের নিয়ে আসা থেকে শুরু করে সবটাই করি। তাছাড়াও এত সামাজিক সংস্কার কেউ কখনো করেছে? কেউ কখনো করেছে? আগে বাবা মারা ভাবতেন মেয়েদের বিয়ে দিয়ে দিই, কোথায় টাকা পাবো, কোথায় পড়াশুনো করবে,
আর আজকে মেয়েরা বলছে দেখো আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, আমি তোমায় দেখব, আমাকে তোমাকে দেখতে হবে না। ছেলে মেয়েরা আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছে, ডাক্তার হচ্ছে, চিকিৎসক হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অফিসার হচ্ছে। আমি চাই ওরা আমার বিশ্ব সেরা হোক, ওরা আমার বিশ্বজনীন হোক, ওরা আমার বিশ্বের প্রাণস্পন্দন হোক। ছাত্র যৌবন ছাড়া কেউ কোনোদিন এগোতে পারে না। আমি তাই তো শিখিয়ে যাচ্ছি, জয় বাংলা, এগিয়ে বাংলা, বাংলা এগিয়ে যাবে। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাঁচবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? বার্তাটা খুব স্পষ্ট। 365 দিনের পাহারাদার নাকি যারা বসন্তের কোকিলের মতন কুহু কুহু করে ডাকবে তাদেরকে চান? দুইয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলার জনগণকে, এরকমটাই বলেছেন। এবং তারপরেও তৃণমূল সুপ্রিমো এই কথাও বলেছেন যে বাংলা থেকে জিতে তিনি দিল্লি যাবেন, তারা দিল্লি যাবেন, এবং তারপর জোট কিভাবে হবে বা কিভাবে সরকার গঠন হবে সেটা পরে দেখা যাবে। এই বিষয়গুলো তিনি বলেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে কংগ্রেসের দিকেও তোপ দেখেছেন। কংগ্রেস জোট করেনি, এরপরেই যে বক্তব্যগুলো ছিল, কংগ্রেস জোট করেনি, সিপিএম কংগ্রেস একসঙ্গে হয়েছে, এই অভিযোগগুলো তুলেছেন আজকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী। আমি স্বাগত জানাবো অবশ্যই আমাদের আরও এক অতিথিকে, ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। স্বাগত জানাই সুস্মিতাদি আপনাকে। আমি 2 মিনিটের আনইন্টারাপ্টেড বক্তব্যে আসবো। মানে তৃণমূল সুপ্রিমোর যে বক্তব্য, সেই বক্তব্যের একদিকে রয়েছে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে রয়েছে কংগ্রেস এবং সিপিএমের একসঙ্গে আসা সখ্য মিছিলে পা মেলানো, কিংবা জঙ্গিপুরে সাক্ষাৎ করা সিপিআইএম নেতাদের সঙ্গে রাহুল গান্ধীর। এই সব কিছু একসাথে মিলেমিশে গিয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে মালদহে প্রবেশের সঙ্গে সঙ্গেই দেখা যায় রাহুল গান্ধীর গাড়ির পিছনের যে উইন্ডশিল্ড সেটি ভাঙা রয়েছে, এবং সেইটি নিয়ে বেশ কিছু চাপানুতোর তৈরি হয়ে যায়। সেই ছবি নিয়ে চাপানুতোর তৈরি হয়, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট গতকালই জানিয়ে দিয়েছিলেন যে আমি এসব পছন্দ করি না, এই ধরনের ঘটনা আমি পছন্দ করি না। আর এটা বাংলায় হয়নি, এটা বিহারে হয়েছে, কাটিহারে হয়েছে। সেই পক্ষের মানে সেই বক্তব্যের সমর্থনে পক্ষ নিয়েই কুণাল ঘোষও টুইট করেছেন, এক্স করেছেন, এবং সেখানেও তিনিও লিখেছেন এটি কাটিহারে হয়েছে, বাংলায় নয়। তো এই যেখানে পরিস্থিতি, সেখানে একদিকে জোটের পরিস্থিতি, অন্যদিকে হেমন্ত সোরেনের গ্রেফতারি, অন্যদিকে জেলে পুরলেও জেল তাকে আটকে রাখতে পারবে না, এরকম একটি বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন, এবং অন্যদিকে দেখতে পাচ্ছি আজকে বাজেট পেশ করছে জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। ঠিক সেই জায়গা থেকে আমি 2 মিনিট আনইন্টারাপ্টেড পর্বে যাব। পরিস্থিতিটা ঠিক কেমন বুঝছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়? 2 মিনিট আনইন্টারাপ্টেড। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। শুধু একটা জিনিসই শান্তম বুঝতে পারলাম না, উনি কেন আশঙ্কা করছেন ওনাকে জেলে পোড়া হবে, এবং উনি কিভাবে জেল ফুটো করে বেরিয়ে আসবেন সেটাও আমি বুঝতে পারলাম না, যে কথাটা উনি বললেন। একটা আশঙ্কা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়তো কোনো একটা আশঙ্কা কাজ করছে যে তাকেও জেলে পড়া হতে পারে। অর্থাৎ যে দুর্নীতির দায় আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গতকাল গ্রেপ্তার হয়েছেন,
একইভাবে বাংলায়ও তো প্রচুর দুর্নীতির মানে ক্ষেত্র সামনে আসছে এবং বহু মানুষ গ্রেপ্তার হচ্ছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার হতে দেখে তার মনে হয়তো কোনো আশঙ্কা কাজ করছে যে তিনিও গ্রেপ্তার হতে পারেন দুর্নীতির দায়, এই আশঙ্কাটা কাজ করছে। এবার ভবিষ্যৎই বলবে কি হবে, কিন্তু এটা বোধহয় সত্যি ভারতবর্ষে এখন বহু মানুষ আতঙ্কগ্রস্ত যে দুর্নীতির দায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। যে আশঙ্কাটা, ভারতবর্ষে দুর্নীতি তো নতুন নয় শান্তম, আমরা সবাই জানি, দীর্ঘদিন ধরে রাজনীতি আর দুর্নীতি মিলেমিশে এক হয়ে গেছে। কিন্তু একটা নিয়ম ছিল, একটা অলিখিত নিয়ম ছিল, বিরোধী দল ক্ষমতায় এলে তারা শাসক দলের দুর্নীতিগ্রস্তদের ধরতেন না, আবার শাসক দল ফিরে এলেও বিরোধী দলকে ধরতেন না। একটা রাজনৈতিক সৌজন্য ছিল দুর্নীতিগ্রস্তদের মধ্যে। কোথাও আমার মনে হয় এই যে রাজনৈতিক সৌজন্যতে একটা ছেদ পড়েছে নরেন্দ্র মোদীর আমলে, আর তাতেই ভীষণ আতঙ্কিত বোধ করছেন বহু রাজনীতিবিদ, এবং তার কিছু ফলাফলও দেখা যাচ্ছে হেমন্ত সোরেনের ক্ষেত্রে, যেটা সত্যি হলো। এটা একটা দিক। অন্যদিক হচ্ছে আজকের বাজেট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সামনে নির্বাচন থাকলেই জনমোহিনী বাজেট করার কোনো প্রয়োজন নেই। কোনো জনমোহিনী বাজেট না করেও একটি দল কনফিডেন্ট হতে পারে তারা ভোটে জিততে পারে, এবং বাজেটে তারা ফিসকাল প্রুডেন্স, ফিসকাল ডেফিসিটকে কমিয়ে আনার পক্ষে নিজেদের এনার্জি ফোকাস করতে পারে এবং ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করতে পারে, যার ইমিডিয়েট রিটার্ন হয়তো আসবে না। অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে একটি দল এগোতে পারে, একটি দলের সরকার এগোতে পারে ভোটের মুখেও। এটাও স্পষ্ট হয়ে গেছে। এটা বোধহয় একটা কনফিডেন্স দেখাচ্ছে। আসলে দেয়াল লিখনটা খুব স্পষ্ট। নরেন্দ্র মোদী আবার ফিরতে চলেছেন এবছর প্রধানমন্ত্রী হিসেবে, বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ফিরতে চলেছে। প্রশ্ন হচ্ছে কে কে দুর্নীতির দায়ে জেলে যাবেন, এইটাই মানুষের সামনে এখন প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন নেই। আমি সুস্মিতা বিশ্বাসের কাছে যাবো। 2 মিনিট আনইন্টারাপ্টেড। সুস্মিতা বিশ্বাস, কি সুন্দর বন্দনা গান গাইলেন নীলাদ্রি বাবু, ভালো হয়েছে বন্দনাটা। যাই হোক, এবার আসল কথায় আসা যাক। বিষয়টা হচ্ছে, দেখুন, প্রধানমন্ত্রী কি করলেন, প্রধানমন্ত্রী কি না করলেন, আমি তো এখানে তার বলতে আসিনি। আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে আমি তার কথার উত্তর দিই। একদম মমতা ব্যানার্জির মুখের কথা, মুখ্যমন্ত্রীর কথা একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, উনি যতবার নাকি বিজেপিকে আক্রমণ করলেন, যতবার বিজেপির নাম না নিলেন, তার থেকে বেশিবার তিনি কংগ্রেসের নাম করলেন। তিনি যে কংগ্রেসের কত বড় বিরোধী শক্তি হিসেবে কাজ করছে, এটা একটা আবার প্রমাণ হয়ে গেল। এবং আজকে উনি যেই মানে এটা বলছেন যে সিপিএম এর সাথে জোট আছে বলে, আমি কংগ্রেসের সাথে নেই। কংগ্রেস সিপিএম এর সাথে জোট করেছে, সিপিএম আমাকে অনেক মেরেছে, তাই আমি সিপিএম এর সাথে থাকতে পারবো না, তাই আমি জোট করিনি, কংগ্রেস জোট করেনি। একদম বাজে কথা। উনি যে বলছেন যে আমি 2টো সিট দিতে চেয়েছিলাম, তারপরে তারা অনেক সিট চেয়েছে, 8টা 10টা যাই বলছে, সেইটা তো একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে। তাহলে সেই আলোচনার মাধ্যমে উনি মনে করেছেন যে ওনার পক্ষে সম্ভব না, তাই জন্য উনি জোটটা করেননি। ওনাকে হয়তো দিল্লি থেকে নরেন্দ্র মোদীর সরকার কিংবা নরেন্দ্র মোদী অমিত শাহ বলে দিয়েছেন যে আপনার ভাইপেকে যদি বাঁচাতে চান তাহলে এই জোটে যাবেন না, সেই জন্য সেই জোটটা করেনি। হঠাৎ করে জোট করেনি, সিপিএম কে দোষারোপ করে দিলে তো কোনো বিষয় হবে না, দাঁড়াবে না। তার কারণ হচ্ছে সিপিএম এর সাথে 2016 সাল থেকে আমাদের মোটামুটি একটা বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিং এর একটা পরিস্থিতি রয়েছে। তাহলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি জোট করার কথা ভাবতে পারতেন না? তাহলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি যখন জোট করবেন বললেন, ভাবেন উনি যখন ইন্ডিয়া জোটের প্রত্যেকটা মিটিং এ গিয়ে সামিল হন, তাহলে বুঝতে হবে, যেখানে সীতারাম ইয়েচুরিরা প্রেজেন্ট থাকে, তাহলে বুঝতে হবে তিনি সিপিএম কে মেনে নিয়েই সেই জোটটা করতে গেছিলেন। সুতরাং এইটা কোনো আবশ্যিক বিষয় না, এটা একটা ফালতু এক্সকিউজ, এছাড়া আর কিছুই না। এবং রাহুল গান্ধীর যে গাড়ি ভেঙেছে, রাহুল গান্ধীর হাই সিকিউরিটি থাকা উচিত, কারণ তার বাবা, তার ঠাকুমা যেইভাবে মানে আতঙ্কবাদীদের হাতে মারা গেছে, সেই জায়গায় তার সিকিউরিটিটা খুব অনেক বেশি টাইট থাকা উচিত ছিল। সেখানে বাংলায় হয়েছে না বিহারে হয়েছে, এই এই মানে তর্কের কোনো জায়গা নেই। কারণ আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল সিকিউরিটি, তার কারণ তার কিন্তু সিকিউরিটি ল্যাপস হলে একটা বড়সড় বিপদ ঘটতে পারে। সুতরাং সেই জায়গা থেকে তাকিয়ে সেইভাবে বিচার করা উচিত ছিল। আজকে কে আমার বিরোধী, কে আমার বিরোধী নয়, সেইটা বলে তার সিকিউরিটি ল্যাপস হবে, তাকে দুপুরবেলা খাবার খেতে দেওয়া হবে না, তাকে রাত্রিবেলায় থাকা স্টেডিয়ামটা পর্যন্ত ভাড়া দেওয়া হবে না, তাকে যত রকম ভাবে ব্যতিব্যস্ত করা যায় প্ল্যাকার্ড দিয়ে তাকে বিরোধিতা করা,
অথচ তা তুমি বলছো যে আমি কোনো বিরোধিতা করিনি। তুমি তো একের পর এক বিরোধিতা করছো। বাংলা যে একের পর এক রাহুল গান্ধীকে ঢোকা থেকে তাকে বিরোধী বিরোধী হিসেবে প্রকাশ করতে চেয়েছে, সেটা বারংবার প্রমাণিত হয়েছে। আর তিনি রাহুল গান্ধীকে বারংবার বসন্তের কোকিল বলে। তিনি দিল্লি কি জয় করবেন হে? তিনি 42টা সিট নিয়ে গিয়ে দিল্লি জয় করবে? তিনি যে বড় বড় কথা বলছেন আমি দিল্লি জয় করবো, কি করে দিল্লি জয় করবে 42টা নিয়ে গিয়ে? 42টা সিট নিয়ে ভারতবর্ষের বাইরে কোথায় আছে তৃণমূল? তৃণমূল যে আজকে এই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ, বলছে। না, এবং আঞ্চলিক দলগুলোর কথা বলেছেন। আজকে তিনি যে সিপিএম এর কথা বলছেন, আজকে তাপস চ্যাটার্জি, সুজিত বোস, প্রাপ্ত বসু, ওই সাইডে আপনার রেজ্জাক মোল্লা, এরা কোন গান্ধীবাদী নেতা আমাকে একটু বেশ, বলুন তো বেশ, বেশ, নামগুলো। বেশ। আমি আসবো ক্রস ডিসকাশন পর্বে আসবো অবশ্যই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার বক্তব্যের মধ্যে আঞ্চলিক দলগুলোকে একসঙ্গে নিয়ে এগোনোর কথাও বলেছেন, কিন্তু কংগ্রেসের কথা বলেননি। কংগ্রেসের সঙ্গেও বলবেন না, ওনার ওখানে এনার্জি আছে, সমস্যা আছে, নাহলে তো ওই ঘরে খারাপ হয়ে যাবে। বেশ, 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 আমি আসবো। আমি যাবো একবার সুপ্রিয়র কাছে। সুপ্রিয় ঘোষ, 2 মিনিট আনইন্টারাপ্টেড। সুপ্রিয়, শুনতে পাচ্ছি না আপনার কথা, আপনি মাইক্রোফোনটা মিউট করে রেখেছেন। হ্যাঁ, শান্তনদা, হ্যাঁ, এইবার শুনতে ধন্যবাদ পাচ্ছি। আপনাকে এবং আপনাদের চ্যানেলে আমার যারা কো-প্যানেলিস্ট রয়েছেন সকলকেই শুভ সন্ধ্যা জানাই। খুব ইন্টারেস্টিং ডিবেট এবং যে টপিকগুলো আজকে আপনারা বেছেছেন খুব ভালো। এবং প্রথমেই যেটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন আমি বলতে চাই, দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কটি কথা বলে গেলেন, আমরা বহু সময় তার বক্তব্য শুনেছি। তো তার মধ্যে থেকে বেশিরভাগটাই হচ্ছে আবোল তাবোল, তার কথার কোনো মূল্য আমরা মানে দলগতভাবে দিয়ে থাকি না যদিও। কিন্তু দুটো খুব ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন। একটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে আমি ফিরিয়ে এনেছি, আরেকটা যেটা বললেন ঐক্যশ্রী, অর্থাৎ যেটাকে মাইনরিটি স্কলারশিপ হিসাবে উনি দেখান, ঐক্যশ্রী, এটা উনি দিয়েছেন। তার দুটোতে প্রথমে একটু ফোকাস করি। এক, উনি পরিযায়ী শ্রমিকের কথা বলেন ফিরিয়ে এনেছি। আচ্ছা, এখনো পর্যন্ত যা রেকর্ড দেখা যাচ্ছে তাতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা গোটা পশ্চিমবঙ্গে যে হারে বেড়েছে, সেটা হচ্ছে 2011 থেকে 2000 এই যে রানিং সরকার চলছে তার মধ্যে প্রায় আমরা এটা করোনার সময় দেখতে পেরেছি। আমাদের প্রশ্ন হচ্ছে পরিযায়ী শ্রমিক তৈরি হলো কেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্ষমতায় আসলে প্রতি বছর 2 লাখ চাকরি হবে। এটা গেল এক। দুই হচ্ছে উনি বলছেন যে এই যে ঐক্যশ্রী দিচ্ছি, বিভিন্ন শ্রী উনি দেন, সেই শ্রী এর মধ্যে এই যে আমার যতদূর ধারণা, আমি যদি ভুল না করে থাকি, সুপ্রিম কোর্টের অর্ডারে এই ধরনের মাইনরিটি স্কলারশিপের যে জালিয়াতি সামনে এসেছিল, সেখানে সিবিআই হয়েছে গোটা 15টা রাজ্যে। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা নিজের বক্তব্যে গতকাল বলেছেন যে সেটার মধ্যে এই 15টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে এই হচ্ছে ইনভেস্টিগেশনটা দরকার। দ্বিতীয় যেটা আপনি বিষয় দেখেছেন সেটা হচ্ছে যে জোটের বিষয়টা, একটা বড় জোট তৈরি হয়েছিল আইএ ডিআইএ ডট ডট ডট। তো সেটা মোটামুটি নীতিশ কুমারের যে ঘটনা, সেটা আমরা সকলেই দেখেছি। যেভাবে তিনি ছিটকে বেরিয়ে গেলেন, কি কারণে গেছেন সেটা তিনি বলতে পারবেন, কিন্তু তিনি এনডিএর সাথে যুক্ত হলেন। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধী বাবু তিনি আগেও করেছেন। তার পরবর্তীকালে আমরা দেখেছি যে গোটা 3টে রাজ্যে, মূলত 3টে বড় রাজ্যে নির্বাচন হয়। সেই 3টে রাজ্যের মধ্যে যেখানে সব থেকে বেশি ওরা আশা করেছিল মধ্যপ্রদেশ হেরে গেছেন, রাজস্থানে ক্ষমতায় ছিলেন সেখানেও হেরে গেছেন। আদতে এই জোটের কোনো ভবিষ্যৎ আছে বলে আমার নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে যেটা বলার, দেখুন, জোটে উনি থাকুন বা না থাকুন, সিপিএম এর সাথে জোট হোক বা না হোক, মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে আমি সুশীলা দিকে সমর্থন দেবো যে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেস যতগুলো নির্বাচন লড়েছে, সে প্রত্যেকটা নির্বাচনেই মানে 0.02% মানে নোটার থেকেও কম ভোট পেয়েছে। সুতরাং তার রেলিভেন্স নেই এই জোটে থাকার পশ্চিমবঙ্গের বাইরে। আর লাস্ট আমি যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে, দেখুন, আমার খুব খারাপ লাগছে ব্যক্তিগতভাবে, বিশেষ করে সেই সমস্ত কংগ্রেসী কর্মীদের 13 জন সেই পরিবার যারা 21শে জুলাই সিপিআইএম এর নেতৃত্বাধীন সরকারের হাতে গুলি চালিয়ে যাদেরকে হত্যা করা হয়, ওই নেতৃত্ব দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেসের বহু দিগ্গজ নেতারা। তারা আজকে খুব দুঃখ পেয়েছে আজকের এই সুজন চক্রবর্তী, শতরূপভোজ এবং রাহুল গান্ধীর সাথে ছবিটা। এবং সেই সকল সিপিআইএম কর্মীরা যারা মাঠে ঘাটে কাজ করতেন 77-এর আগে, যারা কংগ্রেস হাতে খুন হয়েছিলেন, তারা খুব দুঃখ পেয়েছেন। এটুকুই বলতে পারি এই বিষয়ে। আমি আসবো অবশ্যই। দুঃখ পেয়েছেন নাকি পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বাম এবং কংগ্রেস, সেটা এখনই বোঝা যাবে না, অবশ্য আরো কয়েকদিন সময় লাগবে। আমি সৈকত মণ্ডলের কাছে যাবো। অধ্যাপক সৈকত মণ্ডল, 2 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, আপনার ইন্ট্রোডাকশনে টোটাল 3টি ইস্যু ছিল, যার মধ্যে অবশ্যই প্রথমত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার হওয়া এবং দুর্নীতি প্রসঙ্গ। এই বিষয়ে তো কিছু বলার থাকে না, যে দুর্নীতি হলে তাকে জাস্টিফাই করতে হবে এবং তার সঙ্গে যে যুক্ত তার হয়ে যুক্তি সাজাতে হবে, বা তার যে কাজ করেছে সেটাকে সহমত পোষণ করতে হবে। এটা তো কোনোভাবেই হয় না। যদি তিনি যুক্ত থাকেন, নিশ্চিতভাবে কিছু হয়তো পেয়েছেন,
তবে মোটামুটিভাবে আমি ওই দৈনিক পত্রিকার মাধ্যমে যতটুকু বুঝলুম যে পরপর 7 বার তিনি তার সমন এড়িয়েছিলেন, এবং নিয়ম 9 অনুযায়ী times। পরপর 3 বার যদি মুখ্যমন্ত্রী তার সমন এড়ান তাহলে তাকে অ্যারেস্ট করা যায়। সম্ভবত এই জায়গা থেকেই তাকে বেশি অ্যারেস্ট করার ইয়ে দেখিয়েছেন ওনারা। তার কারণ একজন মুখ্যমন্ত্রীকে প্রথম দিন মাত্র 7 ঘন্টা জেরা করার পর অ্যারেস্ট হয়ে যেতে পারে, এত কিছু তথ্য তার কাছ থেকে পাওয়া যাচ্ছে, এটা মনে হয় খুব একটা বিশ্বাসযোগ্য নয়। মাত্র 7 ঘন্টার একজন মানে লেভেলের ক্রিমিনাল, একটা দীর্ঘদিন ধরে তার নামে প্রকাশিত কিছু, তাকে 7-8 ঘন্টার মধ্যে হয়তো যারা সিবিআই বা ইডি যারা থাকেন বা যে কোনো এজেন্সি তারা পারে না। আমি জানি না একজন মুখ্যমন্ত্রীকে কিভাবে মাত্র 7 ঘন্টার জেরাতেই কি এমন পাওয়া গেল অ্যারেস্ট। এই প্রশ্নটা আরো তীব্র হয়ে ওঠে সায়ন্তন যখন আমরা দেখি যে চিদম্বরম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ। সেই সময় অমিত শাহ অ্যারেস্ট হয়েছিলেন। চিদম্বরম কংগ্রেস সরকার যখন চলে গেল এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন দেশের, তখন চিদম্বরমকে অ্যারেস্ট করানো হয়েছিল, কিছুদিন বাদে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমার মনে হয় সায়ন্তন এই জায়গা থেকেই কোথাও একটা সন্দেহের জায়গা তৈরি হয় যখন ব্যাপক কেলেঙ্কারি হয় মহারাষ্ট্রে ব্যাপকভাবে, তখন কিন্তু ইডির তল্লাশি থাকে না। যেমন আসামের হেমন্ত শর্মা এত গলা পর্যন্ত ডুবে আছেন দুর্নীতিতে, তখন কিন্তু তল্লাশিটা হয় না বা তাকে ডাকা হয় না। এমনকি আপনার যখন যে সমস্ত রাজ্যে বিধায়কদেরকে নিয়ে নতুনভাবে সরকার গড়েছে বিজেপি যুক্ত হয়ে, সেখানে যে সমস্ত বিধায়করা ছিল একটা সময় তাদের কাছে সিবিআইডি চিঠি গেছে, অথচ তারা যেই না বিজেপির সাথে যুক্ত হয়ে সরকার পাল্টে দিয়েছে, বিজেপির সরকার গঠন হয়েছে, তখন কিন্তু তাদের বাড়িতে আর যায় না। এইটার জন্য সন্দেহ প্রকাশ হয়। দ্বিতীয়ত বলি, আমি অনেক আগে থেকেই বলছি আপনাদেরকে যে প্রি পোল এই জোট এটা মোটেই বাস্তবসম্মত নয়। এর আগেও আমি বলেছি কোনোদিনই কোনো আঞ্চলিক দলগুলি জাতীয় দল হিসেবে কংগ্রেসের সঙ্গে প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ক্যালকুলেশন পারমিউটেশন আলাদা। এমনকি উল্টো দিক দিয়েও আপনি ভাবুন না, কংগ্রেস রাজ্যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে সোচ্চার, সেই কংগ্রেস যদি তৃণমূলের সাথে এখন ওই একসাথে পায়ে হাঁটে, তাহলে মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতাটা কোথায় যাবে? আজকে যদি ধরেও নি যে কংগ্রেস এখানে 10টা বা 14টা সিট চেয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দিয়েছিলেন এবং জোটটা হতো, তাহলে তাদের এই সোচ্চার কোথায় যেত? এটা বাস্তবে সম্ভব নয় সায়ন্তন। এটা একমাত্র আফটার পোল। যদি দেখা যায় আঞ্চলিক এবং জাতীয় স্তরে যে সমস্ত দলগুলি আছে তাদের সম্মিলিত সাংসদের সংখ্যা সরকার গঠনের ক্ষেত্রে যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে, তখনই কিছু ন্যূনতম শর্তের পরিপ্রেক্ষিতে আফটার পোল তাদেরকে জোটে যাওয়া উচিত আমি মনে করি। না হলে প্রত্যেক রাজ্যে যে ক্যালকুলেশন পারমিশন কোনো না কোনো দলের অস্তিত্ব সংকটে পড়বে তারা, এটা আমি বিশেষভাবে মনে করি। আপনার শেষ প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি একটি বহুল প্রচলিত দৈনিক পত্রিকায় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা নিয়ে ন্যায়যাত্রায় অংশ নিয়েছিলেন কংগ্রেসের সেখানে প্রকাশিত হচ্ছে কংগ্রেসের সাধারণ সম্পাদক দীনেশ গুজর। রতুয়ায় দীনেশ জানান তিনি নিজে ওই গাড়িতে ছিলেন, তবে রাহুল ছিলেন বাসে। গুজ্জর বলেন প্রচন্ড ভিড় ছিল, মোটা একটি দড়ি ছিটকে এসে কাছে লাগে, কাঁচ ভেঙে যায়। মালিতুপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক আলবেরুনি জুলকাইয়ান বলেছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি ভিড় সামলানোর জন্য থাকা মোটা দড়িতেই গাড়ির কাঁচ ভেঙেছে। এরপরেও যদি এই ধরনের অভিযোগ করা হয় রাজ্য স্তরে যে সমস্ত নেতা আছেন, তাহলে সেটা কিন্তু খুব বেদনাদায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা সব চোর আর আপনারা সাধু, এই প্রশ্ন তুলেছেন। অর্থাৎ দুর্নীতির যে প্রশ্ন তোলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে কিংবা দলের কয়েকজন নেতা মন্ত্রীর বিরুদ্ধে, যার তদন্ত এখনো পর্যন্ত চলছে, অনেকেই হয়তো কারান্তরালে রয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে দুর্নীতি শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে আছে, যে ন্যারেটিভটা গড়ে দেওয়ার চেষ্টা করা হয় তেমনটা নয়। এই মুহূর্তে গোটা ভারতবর্ষ শুধুমাত্র পশ্চিমবঙ্গের নিরিখে তাকে মাপা হয় না। সুতরাং 180টি দেশের মধ্যে 93 নম্বরে ভারতের নাম রয়েছে, সেটাও কিন্তু অস্বীকার করবার কোনো জায়গা বোধহয় নেই এই মুহূর্তে। আমি আসবো অবশ্যই বেশ কয়েকটি প্রসঙ্গ এবং বেশ কয়েকটি ইন্টারেস্টিং পয়েন্ট পেলাম আনইন্টারাপ্টেড পর্ব থেকে। আসছি ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির ওপারে ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত জানাবো নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সৈকত মণ্ডল, সুস্মিতা বিশ্বাস এবং সুপ্রিয় ঘোষকে অবশ্যই আরও একবার স্বাগত। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে বক্তব্য, সেই বক্তব্যগুলোর মধ্যে বেশ কয়েকটা রং রয়েছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন শান্তিপুরে যে সিপিএম থেকে কিছু লোক আমাদের দলে ঢুকেছিল, তারা বিভিন্ন অন্যায় করেছে, এটা বলেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি দুর্নীতির প্রসঙ্গে এই বক্তব্যটিই রাখতে চেয়েছেন যে সামান্য ভগ্নাংশের লোক দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে। তার তাই গোটা দলটাকেই যে চোরেদের দল বলতে হবে সেরকমটা নয়। যেরকমটা তিনি বলছেন যে হাতের একটা আঙুল যদি খারাপ হয়, হাতের 5টা আঙুল সমান হয় না, তাই বলে হাত কেটে দিতে হবে, এই বিষয়টাও তিনি বলেছেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে কোথাও এনআরসি এবং সিএ এর ছায়াটিও দেখতে পাওয়া গিয়েছে। অর্থাৎ মতুয়া ভোটের কথা উল্লেখ করেছেন তিনি। একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে তিনি প্রকারান্তরে কেন্দ্রের শাসক দলকে একটু ঠুকেছেন বলা যেতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটি তুলে। সেই সঙ্গে সঙ্গে মতুয়া প্রসঙ্গ তুলেও কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে তীর নিক্ষেপ করেছেন। আমি সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয় আঙুলও তুলেছিলেন, বলবেন। দেখো শান্তনদা, প্রথম কথা আমি আগেই বললাম যে মমতা দেবীর আর্ধেক কথার কোনো গুরুত্ব আমরা ব্যক্তিগতভাবে দিই না, দলও দেয় না। উনি দুর্নীতির কথা বলছেন। তো গতকাল থেকে একটা চর্চার বিষয় রয়েছে, আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দিল্লি থেকে বসে বিস্তারিতভাবে ক্যাগ রিপোর্টের উল্লেখ করেছেন। আপনি নিশ্চয়ই জানেন, আপনি সিনিয়র সাংবাদিক। উনি দুর্নীতির কথা বলছেন যে অল্প সংখ্যক কিছু ভগ্নাংশের কাছাকাছি লোক হবেন যারা দলের সাথে থেকে তারা দুর্নীতি করেছেন। আমি একটা কথা আপনাকে আজকে বলি, কিছু তথ্য দিই ছোট ছোট আকারে। সেটা হচ্ছে যে ক্যাগের রিপোর্ট যেটা বলছে, যেটা কালকে বারবার করে আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছেন, যে এখানে যে টাকাটা কেন্দ্রীয় সরকার দেওয়া হয় বিভিন্ন খাতে, আমি ডিটেলে যাচ্ছি না, যে ছোট করে একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে যে যেমন গ্রামীণ বিকাশ যোজনার নামে রুরাল ডেভেলপমেন্ট হোক, আরবান ডেভেলপমেন্ট হোক এবং স্কুল এডুকেশনে ভিত্তি করে তিনি স্পেসিফিক্যালি এটা বলেছেন যে 1.95 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইস্যু করেননি। তাহলে দুর্নীতির সাথে যুক্ত কে? আমি দ্বিতীয় কথা বলি, এর মধ্যে সব থেকে বড় কথা, দুর্নীতির সাথে যুক্ত কোন ডিপার্টমেন্টটা, সেটা স্কুল শিক্ষা। শিক্ষা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেটা হলো, এবং তার পরিবর্তে যে ভগ্নাংশের কথা বলছেন, আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় কি সেই ভগ্নাংশের অংশ? একজন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের মন্ত্রী, দীর্ঘদিনের নেতা, এবং সবচেয়ে বড় বিষয় হলো তিনি দলের ছিলেন মুখ্য সচিব। তিনি যদি ভগ্নাংশের হিসাবে একজন নেতা হন, তাহলে বড় নেতাটাকে উনি একটু বলে দিন। দ্বিতীয় কথা বলবো, যেটা উনি বারবার করে বলছেন যে দুর্নীতির সাথে আমরা তো আপোষ করি না, দুর্নীতিতে দল যুক্ত নয়, ব্যক্তিগত স্বার্থে একটু করে ফেলেছেন। প্রত্যেকবার যখন কোনো না কোনো মন্ত্রী, কোনো না কোনো নেতা বা কোনো আধিকারিক তার এই দুর্নীতির সাথে জড়িত পাওয়া যাচ্ছে বা অভিযুক্ত হচ্ছেন, এবং তিনি যে বারবার করে ডিজিপি করছে, সিবিআই কে দিয়ে করানো হচ্ছে, ইডি কে দিয়ে করানো হচ্ছে, উনি কি মহামান্য আদালতকেও তিনি অপমান করছেন? কারণ প্রত্যেকটা দুর্নীতির যে এখানে যে নির্দেশ দেওয়া হয়েছে, যে হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা দেওয়া হচ্ছে আদালতের নির্দেশে সিবিআই এবং ইডি তাদের এই মামলাগুলি করছেন। সেখানে তিনি কি আদালতকে ছোট করছেন? আরেকটা বিষয়, এটা আমরা সকলেই জানি, এখানে অনেক সিনিয়র বিশেষজ্ঞরা রয়েছেন, আমার থেকে অনেক অভিজ্ঞতারা। আমি একটু জানতে চাইছি তাদের কাছে, যদি আমি ভুল করি তারা মার্জনা করবেন, যে সরকারের কাজ করার জন্য অনেক সময় কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো দেন বিভিন্ন খাতে, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ, তার বাইরেও ট্রেজারির মাধ্যমে ফাইন্যান্সিয়ালি তাদেরকে হেল্প করার জন্য কেন্দ্রীয় সরকার কিছু অর্থ বরাদ্দ করে থাকে রাজ্য সরকারের জন্য, যেটা ট্রেজারির মাধ্যমে তুলতে পারে রাজ্য সরকার, আদায় করতে পারেন। তার হিসাব দেখা যাচ্ছে গোটা এখনো পর্যন্ত 2018 থেকে 2021 পর্যন্ত ডিসি অ্যাকাউন্ট যেটাকে বলা হচ্ছে, যেটা হচ্ছে ডিটেলিং দেওয়ার ক্ষেত্রে যে বিলটা দিতে হয়, 3,400 কোটি টাকার কোন বিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিতে পারেননি কেন্দ্রীয় সরকারকে। তিনি আগামী দিন থেকে নাকি কেন্দ্রীয় বঞ্চনার জন্য নাকি মিছিল মিটিং করবেন। আমাদের প্রশ্ন হচ্ছে, দুর্নীতির সাথে আপোষটা তিনি দেখিয়ে দিচ্ছেন চোখে আঙুল দিয়ে, এবং যে যে ক্ষেত্রে ক্যাগের রিপোর্ট বলছে সেগুলো তো প্রত্যেকটা বিষয় তিনি অ্যাজ এ মুখ্যমন্ত্রী তার হাতে তৈরি করার কথা। ইউটিলাইজেশন সার্টিফিকেট তো পার্থ চ্যাটার্জিরা, অনুব্রত মন্ডলরা বা অন্য কোনো মন্ত্রী বিধায়করা তৈরি করবেন না, তিনি তৈরি করবেন, তিনি কেন দিতে পারেন? রাইট। আমি ঠিক সেই জায়গা থেকে একটু সৈকত মণ্ডলের কাছে যাবো, অধ্যাপক সৈকত মণ্ডলের কাছে যাবো। যেমন যে বিষয়টা সুপ্রিয় উল্লেখ করলেন, যে গতকাল একটি সাংবাদিক বৈঠক বিজেপির সদর কার্যালয় থেকে, একদিকে যেমন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন, ডক্টর সুকান্ত মজুমদার ছাড়াও সেখানে ছিলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া,
তারা দুজনে মিলেই যৌথ সাংবাদিক সম্মেলনটি করেন। কিন্তু এর আগে একটি তাৎপর্যপূর্ণ ঘটনাও ঘটে গিয়েছে। সেখানে যেমন সিএজির বিষয়টি এসছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টের কথা এসছে, ঠিক তেমনিভাবে অন্য আরেকটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে। গতকাল একটি যৌথ অধিবেশন ছিল দুই কক্ষের সংসদের, এবং সেই যৌথ অধিবেশনে যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বেরিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় সবাই উঠে দাঁড়িয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক পিছনের আসনেই দাঁড়িয়েছিলেন, পিছনের আসনেই ছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি কিছু একটা বলেন এবং তারপর প্রধানমন্ত্রী মুখ ফিরিয়ে কিছু একটা বলেন। পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছিলেন যে রাজ্যের যে বকেয়া টাকা পয়সা সেগুলো কবে মঞ্জুর করবে কেন্দ্র, সেই প্রশ্ন করেন তিনি। এবং তার উত্তরে প্রধানমন্ত্রী কি বলেছেন? প্রধানমন্ত্রী বলেছেন যে সিএজি রিপোর্টটি আমি এখন পড়ছি, আপনারাও দেখে নিন। অর্থাৎ সিএজি রিপোর্টটা কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। সেটা তার কয়েক ঘন্টার মধ্যেই দেখতে পাওয়া গেল। সেটা হচ্ছে দিল্লির বিজেপির সদর কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক। আমি অধ্যাপক সৈকত মণ্ডলের কাছে আসবো। দুর্নীতির প্রশ্নে আপোষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন, কিন্তু তা সত্ত্বেও এই প্রসঙ্গটি কিন্তু কেন্দ্রের শাসক দলের তরফ থেকে বারংবার তোলা হচ্ছে। এমনকি এবার নির্বাচনের আগেও সিএজির রিপোর্টটি সেটিকে সামনে আনা হচ্ছে। সৈকত, না দেখুন, ক্যাগের রিপোর্ট তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার কোনো জায়গাই নেই। এবং নানা সময় ক্যাগের রিপোর্টে আমাদের গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বেশ কিছু তথ্য উঠে এসেছে, বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে, যার উপর নির্ভর করে অনেক কিছু পরিবর্তিত হয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে বকেয়াগুলি আছে বলে সুকান্ত মজুমদার সে গতকাল ওই সাংবাদিক সম্মেলনটি করলেন, সেই রিপোর্ট আকারে যখন সরকারের কাছে আসবে তখন নিশ্চয়ই সরকার সেই জায়গাটা দেখবে যে যে সমস্ত বিলগুলো দেওয়া হয়নি এটাকে ঠিক দুর্নীতি কিনা আমি জানি না, কেননা রিপোর্ট যেগুলো দেওয়া ইউসি দেওয়ার কথা সেগুলো দেওয়া হয়নি। এটা যদি হয়ে থাকে দিতে হবে সরকারকে, তাকে টাকা দিয়েছে তার সেই অনুযায়ী ইউসি দিতে হবে। সরকার যখন আমাদেরকেও টাকা দেয় তখন তো তার ইউসি দিতে হয়, আমরা দিই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাঙ্গেল থেকে দুর্নীতির সঙ্গে আপোষ নয় বলতে চাইছেন সেটি হচ্ছে যে কয়েকজন ব্যক্তির পরিপ্রেক্ষিতে তার দল যেহেতু কলুষিত হচ্ছে, সেই কলুষতার জায়গা থেকেই তিনি বেরিয়ে আসতে চাইছেন। এবং সায়ন্তন, আপনাকে এটা মানতেই হবে যে এখনো পর্যন্ত সমস্ত বিরোধী রাজনৈতিক দল যখন বলেন টাকা গেছে নবান্নে, নিশ্চিতভাবে বোঝা যায় কাকে লক্ষ্য করে বলা হয়। নিশ্চিত তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বলেন। এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই যে কথাগুলি সেগুলো বাতাসে ভাসানো কথা, একটিরও কিন্তু কোনো তথ্য নেই। এটা বাতাসে ভাসিয়ে দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। আমার এই জায়গায় তো প্রশ্নও করতে ইচ্ছে করে যে ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছিল, আজকে না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই রাজ্যে কংগ্রেস বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বাহানা করছেন, সিপিএম বামফ্রন্ট তো প্রথম থেকেই বলে এসছে যে এই রাজ্যে তারা তাদের সাথে জোটে যাবে না। কিন্তু দিল্লিতে যখন মহাজোট হয়ে বৈঠক হয়েছিল সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যমণি হিসেবে ছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। আপনি বলুন না যে সারা ভারতবর্ষে অবিজেপি যে সমস্ত দলগুলি আছে তারা কি তাহলে দুর্নীতির পক্ষে? তারা যদি দুর্নীতির বিপক্ষে থাকে তাহলে তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের জোটে চেয়েছিলেন? কেন সমস্যারে? যদি বিজেপি বলতে পারে যে আমরা সমস্যারে বলছি যে আমরা ইয়ে করবো না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, কিন্তু তাহলে এই জোটের যারা যে সমস্ত আঞ্চলিক দল থেকে শুরু করে আমাদের মানে সর্বভারতীয় দল, তারা প্রত্যেকে কেন বললো না যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত প্রুভড, অতএব আমরা তাকে মহাজোটে নেব না? বলতে পারলো না কেন? তাহলে তারা কি দুর্নীতির সঙ্গে আছে? তারা জাস্টিফাই করতে পারবে এই কথা? জোটের সঙ্গে এই ভাষানো জিনিস বলে একটা জায়গা তৈরি করার কোনো মানে হয় না বলে আমি মনে করি। অধ্যাপক মণ্ডল একটা অত্যন্ত ভ্যালিড পয়েন্ট তুলেছেন। আমি সুস্মিতা বিশ্বাসের কাছে আসবো। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যখন আলোচনাগুলো দেখতে পাওয়া যায়, আমার এই সমকর্মী যারা, সহকর্মী যারা, তাদের যে আলোচনাগুলো আমি শুনি এবং সেখানে দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দল, সেটা বাম হোক কিংবা কংগ্রেস হোক, তারা কিন্তু এই দুর্নীতির প্রসঙ্গেই রাজ্যের শাসক দলকে নিশানা করছেন। কিন্তু তাহলে সৈকত মণ্ডল যে প্রশ্নটা করছেন তার উত্তরটা কি মিলবে? সুস্মিতা বিশ্বাস, দেখুন, আজকে সবচেয়ে বড় কথা ক্যাগ রিপোর্ট নিয়ে কথা হচ্ছে। ক্যাগ রিপোর্টে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও অনেক অভিযোগ ছিল। গত ক্যাগ রিপোর্টে দেখা গেছিল যে 1000 কোটি টাকা খরচা করে স্পেসিফিক্যালি একটা রাস্তা তৈরি করা হয়েছিল। 1 কোটি আয়ুষ্মান ভারতের কার্ডে দুর্নীতি ছিল। আজকে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি জব কার্ডে দুর্নীতি, এগুলোও ক্যাগ রিপোর্টে ছিল।
যাই হোক, দুর্নীতি তো অবশ্যই বাংলায়ও হচ্ছে, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আজকে সৈকত বাবু প্রশ্ন তুললেন, মমতা ব্যানার্জির এগেনস্টে কোনো এলিগেশন নেই, কিন্তু একটা জায়গায় সৈকত বাবুর ভাবা উচিত যে আজকে মমতা ব্যানার্জি কিন্তু ব্যানার্জি পরিবারের বাইরে না, অভিষেক ব্যানার্জি কিন্তু ব্যানার্জি পরিবারের বাইরে না। এই ব্যানার্জি পরিবারের আজকে কালীঘাটের চত্বরে আজকে কিন্তু তাদের 35টা প্লট পাওয়া যাচ্ছে। শান্তিনিকেতনের মতো একটা বহু মানে 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 ধনশালী বিত্তশালী একটি বাড়ি, যেটা একটা বিরাট নজির রাখার মতো একটা বাড়ি, সেরকম একটা বাড়ি পাওয়া গেছে যেখানে অভিষেক ব্যানার্জি থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের যে সম্পত্তির হদিশ মিলছে এবং তাদের লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে যেভাবে ডিরেক্টরের পদে, সিইও পদে আজকে দেখা গেছে অভিষেক ব্যানার্জির নাম এবং 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 সুজয় কৃষ্ণ ভদ্রের নাম সিইও তে, উনি হচ্ছে সিইও, উনি হচ্ছে সিইও, এবং আরো বিশেষ কিছু ডিরেক্টরের মধ্যে তার ওয়াইফের নাম রুজিরা বন্দ্যোপাধ্যায়, লতা ব্যানার্জির নাম, সেখানে অমিত ব্যানার্জির নাম, তার বাবা মা সকলের নাম পাওয়া গেছে সেখানে। তার মানে পুরো ব্যানার্জি পরিবার কিন্তু এই দুর্নীতিতে নিমজ্জিত। আমার প্রশ্নটা তো এখানেই যে তাহলে তাদের সাথে জোটে যাচ্ছেন কেন? আমার প্রশ্ন তো এখানে। আমি কারোর কথার মধ্যে বলিনি, আমাকে একটু বলতে দিতে হবে। কিন্তু সেটা তো এবার বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছেন বিষয়টা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সে নিয়োগ দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির নাম শেষ পর্যন্ত গিয়ে উঠে আসছে সুজয় কৃষ্ণ ভদ্রের মুখে। কয়লা দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে। প্রত্যেকটা ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে। আর যিনি কিনা মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়িয়ে বারংবার বলেছিলেন 294টা আসনেই আমি একমাত্র প্রার্থী, আমার মুখটা দেখে আপনারা ভোট দেবেন, তাহলে আজকে রাজ্যে যা চুরি হয়েছে, যা দুর্নীতি হয়েছে, তার দায় কিন্তু মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না। মুখ্যমন্ত্রীকে স্বীকার করে নিয়ে যাবে। এইবার এই জায়গায় দাঁড়িয়ে সৈকত বাবু যে প্রশ্ন, যে তাহলে কেন আমরা জোট করতে গিয়েছিলাম তৃণমূলের সাথে, আজকে যে কটা দলের বিরোধী দল রয়েছে সে কটা দলের বিজেপি বিরোধী আজকে আমরা একটা মহাজোট তৈরি করতে চেয়েছিলাম, যেই জোটে আমরা বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে নস্যাৎ করে যাতে ভারতবর্ষে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পারি, তার জন্য আমাদের এই লড়াই ছিল। আমরা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করেছিলাম, কিন্তু আমরা বারংবার বলেছিলাম রাজ্যে তৃণমূলের সাথে আমাদের আপসীর লড়াই ছিল এবং থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই জন্যই জোটটা করতে চেয়েছিলাম। সৈকত বাবু যদি তার মিনিংটাকে ডিস্টর্টেড করে দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু হবে না। আমি সৈকত মণ্ডল বোধহয় নেটওয়ার্কের কোনো একটা সমস্যা হয়েছে, তার জন্য বেরিয়ে গিয়েছেন। আমি অবশ্যই তাকে আবার চাইবো। সুপ্রিয় ঘোষ কি বলছেন আমি 30 সেকেন্ডের মধ্যে শুনবো এবং তারপর অবশ্যই আমি একদম শর্টে 30 সেকেন্ডের মধ্যে বলছি। সুস্মিতাদির কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, উনি এত দুর্নীতির কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবার থেকে শুরু করে লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে একাধিক অভিযোগ তিনি করলেন। আমার প্রশ্ন একটাই, জয়রাম রমেশ কি এটা মনে করেন যেটা উনি মনে করেন? আমার প্রশ্ন দিদিকে এটা, যে উনি যদি এতই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, ওনারা মনে করে থাকে, যেটা বিজেপিও আমরা বারবার বলছি, তাহলে ইন্ডিয়া জোটে সৈকত বাবুকে সমর্থন জানিয়েই বলবো, তাহলে আপনারা ওই জোটে গেলেন কেন? 3 নম্বর, যদি আজকে কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস মালদার 2টো সিটের বদলে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় 5-7টা সিট ছেড়ে দেওয়ার কথা বলতেন, তাহলে কি সুস্মিতা দেবী আজকে এই টিভিতে বসে এতগুলো দুর্নীতির অভিযোগের কথা বলতে পারতেন? এই প্রশ্নগুলো আমি রাখছি। আরেকটা কারেকশন দিদি, আমি আরেকটা কারেকশন করতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সৈকত বাবুর প্রত্যেকটা কথাই খুব গুরুত্বপূর্ণ। আমি একটা জাস্ট ওনাকে মনে করে দিতে চাই, ব্যাপনটা তিনি উল্লেখ করেছেন, প্রত্যেক বিরোধী আমাদের ব্যাপনটা উল্লেখ করে। ডিফারেন্স আছে একটা, জানেন তো কি? ব্যাপন কাণ্ডে 2013 সালে শিবরাজ সিং চৌহান তৎকালীন মুখ্যমন্ত্রীর নিজে হাইকোর্টের দরবারে গেছিলেন, হাইকোর্টের অর্ডারে ওখানে ওই তদন্ত হয় এবং সেখানে 100 জনের কাছাকাছি তাদেরকে মানে নিযুক্ত করা হয় যারা এই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। 13 জনকে সাজা ঘোষণা করা হয় এবং তাদের মধ্যে আমাদের দলেরও কিছু লোক ছিল। তাই এখানকার দুর্নীতির সাথে ব্যাপনের দুর্নীতিকে যারা গুলিয়ে দিতে চান, আমি সৈকত বাবুকে গুলিয়ে দিচ্ছেন বলছি না, কিন্তু বিরোধী রাজনৈতিক দল যারা গুলিয়ে দেন, তাদের মধ্যে বেসিক ডিফারেন্স হলো ওখানে মানুষকে যেতে হয় হচ্ছে আমাদের আদালতের দরবারে, ওখানে রাজ্য সরকার নিজেই গেছে। আমি সৈকতের উত্তর নেব, তবে তার আগে 30 সেকেন্ডের জন্য সুস্মিতা বিশ্বাসের কাছে যাবো। 1 সেকেন্ড নয়, 30 সেকেন্ড আপনাদের যদি পুরনো আর্কাইভ থেকে থাকে আপনি বের করুন, এবং প্রত্যেকটা চ্যানেলে আমি বলতে পারি, প্রত্যেকটা চ্যানেলে আমি বারংবার বলেছি এই জোট নিয়ে। শুধু আমি না, আমাদের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র যারা আছে প্রত্যেকে আমরা বলেছি এই জোটটা বাংলায় আদৌ দানা বাঁধবে না, কারণ আমরা জানি মমতা ব্যানার্জি সবচেয়ে বড় বিজেপির এজেন্ট হয়ে
কাজ করছে। আজকে তার সেটা রাহুল গান্ধী আর জয়রাম রমেশ মনে করছেন না তো? এবং আমরা বারংবার বলে শান্তমদা, আমি দাবি করে বলছি দিদিকে, যদি 5টা সিটের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি বলে দেন যে আমি 5টা সিটের উপর ছেড়ে দিচ্ছি, সুস্মিতাকে নিজের বয়ান বদলাতে হবে। কেন্দ্রীয় নেতৃত্ব না, সুস্মিতা সুস্মিতাদি সেটা হচ্ছে যে আমরা কিন্তু বারংবার বলেছি উনি জোটটাকে ঘেঁটে দিতে যাচ্ছেন, উনি জোটটাকে ঘেঁটে দিতে যাচ্ছেন, উনি জোটটা করবেন না, উনি শেষ পর্যন্ত এই ইন্ডিয়া জোটে থাকবে না। আপনাদের যদি আর্কাইভে থেকে থাকে কেন্দ্রীয় নেতৃত্ব একরকম বলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব একরকম বলছেন, রাজ্য নেতৃত্ব আরেকরকম বলছেন। কংগ্রেসের সেই বক্তব্যের বিভেদটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আমি নীলাদ্রির কাছে যাব, অনেকক্ষণ যাইনি, কিন্তু এই মুহূর্তে যে তীব্র চাপানুতর, সেই তীব্র চাপানুতরের মূলে রয়েছে এক, জোট ঘেটে যাওয়া, আর দুই হচ্ছে দুর্নীতির প্রশ্নে একে অপরকে কাদা ছোড়াছুড়ি। নীলাদ্রি, আচ্ছা শান্তম, জোটটা ছিল কোথায় যে ঘেঁটে গেল? একটা জোট কখন হয়? এতগুলো বৈঠক না, বৈঠক করলেই জোট হয়ে যায়? মানে আমি যদি কারোর সাথে বৈঠক করি, মানে তার সাথে আমি ব্যবসা করছি, তাই তো? মানে জোট তখনই হয় যখন একটা কমন মিনিমাম প্রোগ্রাম থাকে, একটা মতাদর্শগত সামঞ্জস্য থাকে এবং একটা মুখ থাকে জোটের। নেতৃত্বকে দেবেন, নেতা ছাড়া তো এইখানে এজেন্ডা ছিল কমন মিনিমাম প্রোগ্রাম একটাই, বিজেপিকে পরাস্ত করা। সুস্মিতাদি আপনার কাছে আসবো, আমি নীলাদ্রির বক্তব্যটা শুনে নিই একটু। একটা জোটের কমন মিনিমাম প্রোগ্রাম যদি হয় বিজেপিকে পরাস্ত করা, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন করবেন যে বিজেপিকে পরাস্ত করার পর তারপর তারা কি করবেন, সেটা তাদের জানার অধিকার নেই। এটা কোনো কমন মিনিমাম প্রোগ্রাম হতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে কোনো জোট ছিল না, জোট ভেঙে যাওয়ার প্রশ্ন নেই। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিচ্ছেন, কিন্তু শুধু মমতাকে বোধহয় দোষ দেওয়া যায় না। নীতিশ কুমার কংগ্রেসের সঙ্গ ছেড়ে বেরিয়ে এসছেন, অখিলেশ যাদব উত্তরপ্রদেশে তিনি ইউনিল্যাটারালি 14টা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। পাঞ্জাবে আপ বলেছে কংগ্রেসের সাথে লড়বে না, ডিএমকে কংগ্রেসের সঙ্গ ছেড়ে বেরিয়ে আসছে। সারা ভারতে সমস্ত আঞ্চলিক দলই আস্তে আস্তে কংগ্রেসকে ছেড়ে বেরিয়ে আসছে। তার কারণটা খুব স্পষ্ট, তারা বুঝতে পারছে হিন্দি বলয়ে কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, কংগ্রেসের আর কোনো সম্ভাবনা নেই ভারতের রাজনীতিতে, তার সাথে থাকা তার একটা বোঝা হয়ে যাচ্ছে। তাই বিভিন্ন অজুহাত দিয়ে শুধু মমতা নয়, বিভিন্ন রকম আঞ্চলিক দল বেরিয়ে আসছেন। শিবসেনা বেরিয়ে আসাটা সময়ের অপেক্ষা। সুতরাং এটা কোনো জোট নয়, এটা নিয়ে আলোচনা করারই নয়, এটা ঘোট বলা যেতে পারে, জোট নয়। ওই ইন্ডিয়া অ্যালায়েন্স না কি সব নাম হয়েছিল। আর কংগ্রেস ছেড়ে এখন মানুষ যেহেতু বেরিয়ে আসছে, তাই করছে না তারা। খুব সংক্ষেপে একটা প্রশ্ন নীলাদ্রি আপনাকে করতে চাইবো, তাহলে সিপিআইএম কেন কংগ্রেসের কাছাকাছি আসছে, যেমনটা দেখতে পেলাম আজকে আমরা? দেখুন, কংগ্রেস আর সিপিএম এর একটা সিমিলারিটি আছে। সিপিআইএমও 2021-এ পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেছে, কংগ্রেসও শূন্য হয়ে গেছে। তা শূন্যে শূন্যের স্বাভাবিক একটা আকর্ষণ থাকে, দুজনেই তো একে অপরকে আঁকড়ে ধরছে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? মানে একটা অস্তিত্বহীনতার লড়াই, মানে অস্তিত্ব, এ ভাবছে ওকে জড়িয়ে আমি অস্তিত্ব থেকে বাঁচবো, ও ভাবছে একে জড়িয়ে আমি অস্তিত্ব থেকে বাঁচবো। শেষ পর্যন্ত দুজনেই ডুবে যেতে পারে। রাইট, সুস্মিতা বিশ্বাস কি বলছেন? কারণ লড়াইটা কিন্তু পশ্চিমবঙ্গে যে চরম হিন্দুত্ববাদী তাস নিয়ে বিজেপি গোবলায় একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করেছে, এবং সেই রাম নামে যারা নিমজ্জিত হয়ে গেছেন তাদেরকে আমি, সেই মানুষদেরকে আমি কোনো দোষ দেব না। আজকে বিজেপি যেভাবে রাম মন্দিরের নামে যে রাজনীতির তাস খেলেছে, সেই রাজনীতির তাসে তারা গোবলায় আজকে যেই পরিবেশটাকে সৃষ্টি করেছে, তার ফলে সে যে আজকে বেনিফিটেড সেটা বোঝানোর জন্য নীলাদ্রিবাবু কংগ্রেসকে ডুবন্ত জাহাজ ফাজ অনেক কিছু বললেন। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি ভুলে গেছেন যে একটা সময় বিজেপির মাত্র 2টো সিট ছিল, একটা সময় কিন্তু বিজেপির সারা ভারতবর্ষে কোনো অস্তিত্ব ছিল না। আপনি ভুলে গেছেন যে বিধানসভায় আমরা শূন্য হয়ে গেছি, তার কারণ বিজেপি আর তৃণমূল যেই বাইনারি ভিশনটা তৈরি করতে চেয়েছে রাজ্যের বুকে, তার জন্য আমরা শূন্য হয়ে গেছি। এক সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, এক সংখ্যাগুরু সম্প্রদায়ের ভোট, দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এবং মমতা ব্যানার্জির চক্ষুশূল সিপিএম এবং কংগ্রেস হয়ে উঠেছে, তার কারণই যেহেতু এই সংখ্যালঘু ভোটটা এই দুটো দলের দিকেই যায়, তাই জন্য তার টার্গেট হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস এবং সিপিএম। তার টার্গেট বিজেপি নয়, তার টার্গেট কংগ্রেস সিপিএম। কারণ তিনি তো
তো আরএসএস এর মা আজকে দুর্গা, আজকে মমতা তিনি তো বন্দ্যোপাধ্যায় আরএসএস এর মা না দুর্গা, সুস্মিতা তিনি দি এক টাইমে তো সুস্মিতা দি বিজেপির সাথে ঘর করেছেন, সুস্মিতা দি বিজেপির হাত ধরে বাংলার বুকে ঢুকিয়েছেন মমতা ব্যানার্জি। এক মিনিট আজকে কিন্তু দুদিকেই তার তীর নিক্ষেপ ছিল, একদিকে কংগ্রেস সিপিএম এর দিকে তীর নিক্ষেপ এবং সেই সঙ্গে সঙ্গে বিজেপির দিকেও তোপ দেখেছেন। আমি আসবো, সুপ্রিয় আসবো, সকলের কাছেই আসবো, আমি সৈকত মণ্ডলের কাছে একবার আসবো। তাহলে কি সেই বাইনারিটাই হতে চলেছে, নাকি পশ্চিমবঙ্গের যে লোকসভার লড়াইটা, সেই লড়াইটা তিন ভাগে বিভক্ত হচ্ছে? একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কাউকেই যারা পছন্দ করছেন না, তারা কংগ্রেস সিপিএম এর একটা জোট তৈরি হবে, অলিখিত জোট বা লিখিত জোট যাই হোক না কেন, সেই জোটটাতে তারা ভোট দেবেন। এইরকম একটা বাইফার্কেশন কি তৈরি হতে চলেছে সৈকত মণ্ডল? না, সেটা তো একেবারে স্পষ্ট হয়ে গেছে এখন। এটা আর প্রেডিকশনের জায়গা নেই। এটা এখান থেকে 1-2 মাস আগে হয়তো প্রেডিকশনের জায়গা ছিল, কিন্তু এখন সেটা স্পষ্ট যে এখানে কোনোভাবেই জোটটা হচ্ছে না এবং বিজেপি তার মতো করে লড়বে, তৃণমূল কংগ্রেস তার মতো করে লড়বে, আর সিপিএম এবং মানে বামফ্রন্ট এবং কংগ্রেসের যে জোট হয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা লড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আই রিপিট ইট সায়ন্তন, যে এই জোট কোনোদিনই এই যে পরিস্থিতিতে জোটের কথা তারা বলছিলেন, তা আমি কিন্তু সুস্মিতা দিকে ওই প্রশ্নের উত্তরটাই মূলত চাইনি। সুস্মিতা দিয়ে উত্তরটা ঠিক দিয়েছেন, কিন্তু আমি কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত হওয়া সত্ত্বেও কেন তার সাথে জোটে যাচ্ছেন এই প্রশ্নের উত্তরটার মধ্যেই আমার অন্য ফিলিংস, অন্য পর্যালোচনা লুকিয়েছিল, অন্য ইভ্যালুয়েশন লুকিয়েছিল। সেটি হচ্ছে যে আপনারা যদি যান তাহলে পশ্চিমবঙ্গে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বেন। আপনারা বারবার সুপ্রিয় বাবু খোঁচা দিচ্ছিলেন, রাহুল গান্ধী সে কথা বলছেন না, জয়রাম সে কথা বলছেন না, আপনি বলছিলেন না আমরা বলছি, আপনি মনে করে দেখুন আপনারাও বলতে পারছিলেন না, আপনাদের মুখপাত্র কৌস্তবকে সরিয়ে দেওয়া হলো এই কথা বলার জন্য ওপেন টিভি ডিবেট শোতে। অর্থাৎ আপনাদের উপর নেতৃত্ব আপনাদের উপরে চাপিয়ে দিয়েছিল এটা। কিন্তু এটা সায়ন্তন শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, কর্ণাটকে গিয়ে কেরলে কংগ্রেসের সাথে বামফ্রন্ট জোট করবে, আপনি এটা হতে পারে? আপনি আপে ওখানে গিয়ে জোট করবে, এটা হতে পারে না। প্রত্যেকটা রাজ্যের পরিস্থিতি, রাজনৈতিক বিন্যাস, প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক বিন্যাস আলাদা আলাদা, এবং বিশেষ করে আঞ্চলিক দলগুলো কখনোই সর্বভারতীয় কোনো দলের সাথে এই ধরনের জোট করে সে তার নিজের অস্তিত্ব সংকট আনবে না। সর্বভারতীয় দলের ক্ষেত্রে কিন্তু এটা বড় একটা ফ্যাক্টর নয়, কিন্তু আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15টা সিট রাজি হতেন, 15টা সিট দিতেন, যদি সেখান থেকে 7টা জিততো লোকসভায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অস্তিত্ব সংকটে পড়তেন আগামী 26-এ যে বিধানসভা হবে। বরং এটা অনেক বেটার যে আফটার পোল, আমি আগেও বলেছি, আফটার পোল যদি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের সাংসদের সংখ্যা প্রধানমন্ত্রী বা সরকার গড়ার পক্ষে সংখ্যা নিয়ে আসতে পারে, তখন তারা ন্যূনতম একটা প্লাটফর্ম বানিয়ে সেখানে যেতে পারে। একদম সেটা একেবারে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী ব্যবসায়িক জোট হবে। এইটা কিন্তু একটা কথা আমি বলতে চাই যে পাঞ্জাবে কংগ্রেসের সাথে আপেল লড়াই, সেখানে কি করে জোট হবে? কেরলে কংগ্রেসের সাথে সিপিএম এর লড়াই, সেখানে কি করে জোট হবে? একদম এই প্রশ্ন তো এইমাত্র সৈকত মণ্ডল করলেন। আমি আসবো, প্রত্যেকের কাছে আসতে হবে, প্রত্যেকের কাছে আসবো। আমি একটু আগে একটু আগে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় যেরকমটা বললেন যে ব্যবসায়িক জোট, সেই রকম ব্যবসায়িক সম্পর্ক যদি হয় সেটা পোস্ট পোল অ্যালায়েন্স হতে পারে। আমি প্রত্যেকের কাছে 1 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে যাব এবং তারপর আমাদের ডিসকাশন শেষ করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি তো পশ্চিমবঙ্গের কথা বললাম, এবার তাহলে দেশের নির্বাচনের কথা ভাবি। দেশের নির্বাচনে কি তাহলে এইরকম ভাবেই লড়াই হবে? প্রত্যেকটা রাজ্যের আঞ্চলিক দল নিজের মতো করে লড়বে, সেই সঙ্গে সঙ্গে কংগ্রেস এবং তার সহযোগী দল নিজের মতো করে লড়বে, বিজেপি এবং তার সহযোগী দল যেখানে যেখানে তার সহযোগী দলগুলো আছে তারা নিজেদের মতন করে লড়বে। অর্থাৎ 3 টুকরো নির্বাচন, তাই তো? ত্রিমুখী নির্বাচন হবে এবং সেই ত্রিমুখী নির্বাচন এবার নিঃসন্দেহে একটা উদাহরণ হয়ে থাকবে 2024-এর নির্বাচন, যদি সেরকমটাই হয়, তাই নয় কি? 1 মিনিট, সুপ্রিয় ঘোষ। দেখুন শান্তনদা, আমি সত্যি কথা বলতে ভারতবর্ষের আমাদের জন্মের আগে থেকেই ভারতবর্ষ বহুবার প্রচুর সরকার হয়েছে, বিশেষ করে যেগুলো অ্যালায়েন্স ভিত্তিক সরকার হয়েছে। আমাদের বড়রা যারা তাদের মুখে আমরা শুনেছি, আমরা তো দেখতে পাইনি, সেখানে শুনেছি যে বিভিন্ন সময় যখন অ্যালায়েন্স করে, যেটা সৈকত বাবু বললেন খুব ভাইটাল একটা পয়েন্ট, যে পোস্ট পোল অ্যালায়েন্সের বিষয়টা, ভোটের পরে যারা যে সংখ্যক আসন পাবেন তারা যদি একত্রিত হন, এই ধরনের অ্যালায়েন্সের কোনো ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ আর চাইছেন না। তারা চাইছেন স্থায়িত্ব, তারা চাইছেন হচ্ছে একটা সরকার থাকবে যে সরকার ডিসিশন মেকিং এ ভুগবে না, মানে সিদ্ধান্তহীনতায় ভুগবে না। মানে ধরুন আমি একটা সিদ্ধান্ত নিই, ধরুন 3 তালাকের মধ্যে একটি সিদ্ধান্ত, যে সিদ্ধান্ততে বহু দ্বিমত ছিল,
বহু মত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা দেশের জন্য ভালো, মহিলাদের জন্য ভালো, এটা সরকার মনে করতে পারে, সেখানে কিন্তু এই ধরনের অ্যালায়েন্স যদি হয়, তখন একাধিক অ্যালায়েন্সের নেতাদের একাধিক রকম ভিউ থাকবে, তাদের পার্সপেক্টিভ থাকবে আলাদা, তাদের রাজ্যের যে ভিত্তি অনুযায়ী তাদের ভোট মেকিং এর যে বিষয়টা, যেটা সুস্মিতা Time up. আপনি বললেন যে অমুক দলের জন্য সংখ্যালঘু ভোটটা বেশি, তমুক দলের জন্য Right, সংখ্যালঘু ভোটটা right. বেশি, এই যে অ্যাসপেক্ট গুলো, এটা কোনোদিনই অ্যালায়েন্স ভিত্তিক যে রাজনৈতিক দল যারা একসাথে হয়ে রাজত্ব করবে তাদের পক্ষে হওয়া সম্ভব নয়। আর আমি আপনাকে অ্যাসিউরেন্স করতে চাই, আমরা কোনো ভবিষ্যৎবাণী করছি না, কোনো অ্যাস্ট্রোলজার নই, তবে এটা গণিত, এটা হচ্ছে রাজনৈতিক অঙ্ক, যে নরেন্দ্র দামোদর দাস মোদীজির বিরোধিতা নিশ্চিত ভাবে বিরোধী দল করতেই পারে, সেটা নিয়ে কোনো হচ্ছে এ নেই। কিন্তু গণতন্ত্র কিন্তু নরেন্দ্র করবে। দামোদর দাস মোদীর এগেনস্টে একজন মানে স্টেট ওয়েতে দাঁড়ানো লিডার গোটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে নেই। এবং রাহুল গান্ধীর নেতৃত্ব বারংবার আঞ্চলিক দলগুলো তারা ধূলিসাৎ করেছেন, যার জন্য বেশ, আপ বেশ। বলুন, আপনার হচ্ছে অন্যান্য যে কোনো রাজনৈতিক দল বলুন, তৃণমূল বলুন, যারা এই নেতৃত্ব মানতে চাইছেন না, কারণ তার এখনো সেই ম্যাচুরিটি হয়নি, আর কবে হবে জানি না, ত্রিমুখী যে একটা নির্বাচন। দেশকে তিনি পরিচালনা করবেন। রাইট, ত্রিমুখী নির্বাচন এবার হতে চলেছে। এই ত্রিমুখী নির্বাচনের দিকে তাকিয়ে থাকবে কি গোটা দেশ? সুস্মিতা বিশ্বাস, 1 মিনিট আনইন্টারাপ্টেড। বিজেপি যেটা চাইছিল সেটাই হচ্ছে। বিজেপি চেয়েছিল যে জোটটা না হোক, যাতে 1:1 লড়াই না হয়, তাহলে বিজেপির জন্য খুব টাফেস্ট হতো লড়াইটা। কেন গত লোকসভায় 37% ভোট বিজেপির পক্ষে ছিল, তার মানে এটা বুঝতে হবে 63% ভোট বিজেপির বিপক্ষে আছে সারা ভারতবর্ষে। সেটা যদি 1:1 যদি লড়াই হতো, তাহলে বিজেপির পক্ষে সেটা অনেক টাফেস্ট হতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে যেই কথাটা বারংবার উঠে আসছে জোটের কথা, সেই জোটবদ্ধ হয়ে লড়াই করার একটা সত্যি অসুবিধা সৈকতদা যেটা বললেন, এইটা রাজনৈতিক প্যারাফেরির বাইরে গিয়ে আমি কথাটা বলছি যে আজকে এই মানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি আঞ্চলিক দলগুলো এই জায়গায় জোট করে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আঞ্চলিক দলগুলো সত্যি একটা অস্তিত্বের একটা সংকট দেখা দিত, তারা যদি এই জোটটা করতো। তাই জন্য এই একটা নিজস্ব পারসেপশনে যে এই বিভিন্ন দলগুলো বিভিন্নভাবে লড়াই করতে চাইছে, তাতে কি হবে, তাতে বিজেপি রাস্তাটাই সুগম হবে, এবং সেইটাই বিজেপি চেয়েছিল এবং সেটাই হচ্ছে। বিজেপি আজকে যেইভাবে নীতিশ কুমারকে ভাঙেন, নীতিশ কুমার তো পাল্টিবার, সে সবাই জানে, অলরেডি 5 বার সে নীতিশ কুমারের প্রথম বদলি বৈঠকটা করেছে। ডেকেছিলেন পার্টি। হ্যাঁ, এবার সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে যে এই দলগুলো আজকে নিজেরা লড়াই করতে চাইছে, তারা কিন্তু নিজেদের অস্তিত্ব সংকটের কথা চিন্তা করে লড়াই করলো, তারা কিন্তু ভারতবর্ষের আজকে যে সংকট, সেই সংকটের কথা কিন্তু চিন্তা করলো না। আজকে ভারতবর্ষের সংকটের কথা যদি তারা চিন্তা করতো, তাহলে কিন্তু তারা একসাথে জোটবদ্ধভাবে লড়াইটা বেশ করতো। বেশ, আপনারা ভারতবর্ষের সংকটের কথা চিন্তা করেছিলেন, তাই আপনি বলেছেন আজকে যে ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করেছি আমরা বৃহৎ স্বার্থকে জড়িয়ে ধরতে গিয়ে। নীতিশ কুমারই বৈঠক ডেকেছিলেন প্রথম পাটনায়, নিশ্চয়ই মনে আছে আমাদের দর্শকদেরও, এবং তিনি প্রায় বলা যেতে পারে বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন নেতা নেত্রীদের সঙ্গে কথা বলে জোটটাকে তৈরি করবার, শক্তিশালী করবার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত তিনিই সরে গেলেন। এখন নানান রকমভাবে তাকে কটু কথা শুনতে হচ্ছে জোটের অন্যান্য সঙ্গীদের তরফ থেকে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, 1 মিনিট আনইন্টারাপ্টেড। আনইন্টারাপ্টেড হবে কিনা জানি না, তবে যেটা Uninterrupted। বক্তব্য সেটা বলছি। 22শে জানুয়ারি অযোধ্যায় লাভলালার প্রাণ প্রতিষ্ঠার পর সারা ভারতে যে জনজাগরণ দেখা যাচ্ছে, তাতে ইন্ডি জোটের যারা শরিক হতে চেয়েছিল, তথাকথিত জোট, তাদের প্রত্যেকের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এখন পায়ের তলা থেকে যখন মাটি সরে যায়, তখন প্রতিটা দলেরই চেষ্টা হয় যত বেশি আসনে লড়া যায় ততই ভালো। তৃণমূল সেই জন্যই পশ্চিমবঙ্গে চাইছে আমি 42টা আসনেই লড়ি, তাতে জয়ের সম্ভাবনা কিছুটা বাড়ে, কারণ কটায় জিতবে তারা বুঝতে পারছে না। একইভাবে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক শরিকরাও একই কথা ভাবছেন। আবার নীতিশ কুমার এটা উপলব্ধি করে যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সরাসরি বিজেপির সাথে হাত মিলিয়েছেন। এই প্রবণতাটা যত ভোটে গিয়ে আসবে তত বাড়তে থাকবে, কারণ যেভাবে ইন্ডি জোটের বিভিন্ন শরিক শ্রীরামচন্দ্রকে অপমান করেছেন, তার অস্তিত্বকে অস্বীকার করেছেন, এমনকি তার ঈশ্বরত্বকে অস্বীকার করেছেন, এটা ভারতবর্ষের মানুষ যে ভালো চোখে নেয়নি। আর ভারতবর্ষের মানুষকে কত রামের ঢোল গেলাবেন বলুন তো? রামের জল আর কত ঢোল গেলাবেন? 1 মিনিট সুস্মিতা বিশ্বাস, আমি অধ্যাপক সৈকত মণ্ডলের আনইন্টারাপ্টেড বক্তব্য শুনবো। 1 মিনিট সৈকত মণ্ডল। আমি তো এই ইস্যুটাই কিন্তু প্রথম থেকে যে জায়গায় আছি আমি সেই জায়গাতেই থাকবো। যে পয়েন্টটি দিক না কেন, আমি আমার জায়গাতেই থাকবো। সে রামকে আনুক বা হনুমানকে আনুক, যে যাকেই আনুক না কেন,
আমি আমার জায়গা থেকে সরবো না এই কারণেই যে এটি বাস্তব। তবে সায়ন্তন, এর পরের যেটা হবে, গতবারেও কিন্তু একটা জোট তৈরির রাস্তা তৈরি হয়েছিল এবারেও, এবং সেটা কিন্তু সেই অর্থে খুব একটা গঠিত রূপ তৈরির প্রচেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যায়নি। এবারে কিন্তু একটু গঠিত রূপ তৈরির প্রচেষ্টা দেখা গিয়েছিল, বেশ কয়েকটি বৈঠকও হয়েছিল। ফাইনালি এবারে আমি যা মনে করছি, অবশ্যই আঞ্চলিক দলগুলো নিজেদের মতো করে লড়বে, কংগ্রেসের মতো করে লড়বে, এবং বিজেপি অবশ্যই তারা তাদের মতো করে লড়বে। এক্ষেত্রে যেটা হবে, আগামী এর পরের যখন টার্মে আসবে, আবার যখন একটা লোকসভা আসবে, এক্ষেত্রে এই যারা আছেন আঞ্চলিক দল সহ কংগ্রেস, তারা যদি সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে থাকে, যদি সরকার গঠন না করতে পারে, পরবর্তী সময়ে যদি আবার মানুষের কাছে জোট নিয়ে আসেন, তাহলে সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা হারাবে। আমার মনে হয় এই সময় সর্বভারতীয় দল হিসেবে কংগ্রেসকে একক নেতৃত্বেই সরকার গঠনের লড়াই 5 বছর ধরে, যদি সরকার শেষ পর্যন্ত বিজেপি গঠন করে, তাহলে 5 বছর ধরে সেই লড়াইটা করে মানুষের মনে স্থায়ী একটি সরকারের ভাবনা যদি দিতে পারেন, অবশ্যই কিন্তু স্থায়ী সরকারের ভাবনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টও কিন্তু একটা সময় জোট করে, মানে ন্যূনতম কিছু ইস্যুকে এক করে কিন্তু কেন্দ্র সরকার গঠন করেছিল। সেই সময় কিন্তু মাঝে মাঝেই নাড়িয়ে দিচ্ছিল বামফ্রন্ট, এবং তারপরে ফাইনালি যখন নাড়িয়ে দিল একেবারে, তখন মুখ থুবড়ে পড়লো কিন্তু বামফ্রন্ট সমস্ত জায়গায়, এবং পরেই প্রায় আমাদের এখানে ভোট হয়েছিল, মুখ থুবড়ে পড়লো বামফ্রন্ট। মানুষ কিন্তু স্থায়িত্ব চাই, বিষয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কংগ্রেসের কিন্তু সেই জায়গা আছে, কংগ্রেসকেই এককভাবে যেতে হবে। তার সাথে যদি আঞ্চলিক দল আফটার পোল যেতে চাই যাবে, কিন্তু এককভাবে কংগ্রেসকেই যেতে হবে। সম্ভাবনার জায়গার কথা উল্লেখ করেছেন অধ্যাপক সৈকত মণ্ডল, কিন্তু সেক্ষেত্রেও একটা সমস্যা থেকে যাচ্ছে বটে। সেটা হচ্ছে, ধরা যাক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় যেমনটা বললেন যে ব্যবসায়িক সম্পর্ক, জোট মানে সেই ব্যবসায়িক সম্পর্ক যদি হয়, অর্থাৎ পোস্ট পোল অ্যালায়েন্স যদি হয়, সেক্ষেত্রে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ধরে নেওয়া গেল হাইপোথেটিক্যালি একই জোটের মধ্যে চলে এলো, একই কোয়ালিশনে। পরবর্তীকালে এবং যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে, আম আদমি পার্টি থেকে শুরু করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে শুরু করে অন্যান্য দলগুলো, পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে তাদের লড়াইটা ঠিক কেমন হবে, সেই সময় সমীকরণ কেমন হবে, এই প্রশ্নগুলো কিন্তু তখন চলে আসবে। কারণ 2026-এই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ লোকসভা নির্বাচনের আগে নানান রকম বিষয় আসবে, সেই বিষয় নিয়ে আমরা একত্রিত হব আবার আলোচনায়। অনেক ধন্যবাদ সুপ্রিয় ঘোষ, অনেক ধন্যবাদ অধ্যাপক সৈকত মণ্ডল, অনেক ধন্যবাদ সুস্মিতা বিশ্বাস, এবং অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে। আর লোকসভা নির্বাচনের আগে এরকম নানান সমীকরণ, নানান বক্তব্য, নানান কথা উঠে আসবে, নানান হাইপোথেসিস উঠে আসবে, নানান প্রকল্পের কথা উঠে আসবে, নানান সম্ভাবনার কথা উঠে আসবে, নানান আশঙ্কার কথা উঠে আসবে। যেমনটা আমরা দিন 3 আগেই সেই আশঙ্কার কথা তুলেছিলাম। লালু প্রসাদ যাদবকে 9 ঘন্টা জেরা করা হলো, 9 বার সমন পাঠানো হয়েছিল হেমন্ত সোরেনকে, তিনি বাড়ি ছাড়া হয়ে গিয়েছিলেন, 30 ঘন্টা পর তিনি ফিরে এসেছিলেন, তারপর তাকে 7 ঘন্টা ধরে জেরা করা হলো। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এখন আর নেই, তাকে গ্রেফতার করা হয়েছে, ইডি তাকে গ্রেফতার করেছে। এজেন্সির কথা বারংবার উঠে এসেছে। নির্বাচনের আগে সেই এজেন্সি কি আরো বেশ কয়েকজন বিরোধী দলনেতাকে তাদের ঝুলিতে পুড়তে পারবে? তাতে নির্বাচন করাটা বেশ খানিকটা সহজ হবে বিভিন্ন রাজ্যে। যে অভিযোগ বারংবার বিরোধীদের তরফে করা হচ্ছে, তারা একজোট না হওয়াতেই কি এই সম্ভাবনাগুলো, এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে তাদের, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে ভারতের সংসদীয় গণতন্ত্রে সবচেয়ে বড় উৎসব অর্থাৎ ভোট, সেই ডান্স অফ ডেমোক্রেসি শুরু হতে চলেছে। তার আগে অনেক কিছুই দেখাবো, অনেক কিছুই দেখবেন আপনারাও। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।